এবার দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ স্যার দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা বলছিলাম যে তোমার রিয়েল ভেরিয়েবল ফাংশন ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স, কোসাইন এক্স, এইগুলোর আমরা ম্যাকলাউরিন সিরিজ এক্সপানশন কি হয় সেটা দেখে এসেছি। একই জিনিস কমপ্লেক্স ভেরিয়েবলের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যেতে পারে। যদি এখানে দেখতেই পাচ্ছ এই ফাংশনগুলোর ক্ষেত্রে জেড জিরো ইকুয়ালস টু জিরো ইজ নট এ সিঙ্গুলার পয়েন্ট। হ্যাঁ, মানে ফাংশনটা অ্যানালিটিক থাকে অ্যাট জেড ইকুয়ালস টু জেড জিরো। ই টু দি পাওয়ার জেড এখানে ফাংশনের ভ্যালুটা কি ফাইনাইট, সাইন জেড, কোসাইন জেড প্রত্যেকটা ফাংশনই জেড জিরো ইকুয়ালস টু জিরোতে ফাইনাইট থাকে। সুতরাং এই ফাংশনগুলো অ্যানালিটিক। ই টু দি পাওয়ার জেড, সাইন জেড, কোসাইন জেড এইগুলোর তাহলে আমরা এরকম টেলর সিরিজ এক্সপানশন করে ফেলতে পারি। ই টু দি পাওয়ার জেড এইটা যদি আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নিই, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিই, থার্ড অর্ডার ডেরিভেটিভ নিই, এরকম ভাবে আমরা বলে দিতে পারি যে ট্রেনটা কেমন। সেইখান থেকে এফএন জেড জিরো ক্যালকুলেট করে টেলর সিরিজ এক্সপানশনের যে ফর্মুলা সেইখানটায় বসিয়ে দাও, তাহলে এরকম একটা ফাংশন পেয়ে যাবে, ফর্ম পেয়ে যাবে, পাওয়ার সিরিজ এক্সপানশন পেয়ে যাবে। একইভাবে এফ জেডটা যদি সাইন জেড হয়, জেড ইকুয়ালস টু জেড জিরো পয়েন্টে ফাংশনটাকে এক্সপ্যান্ড করে ফেলতে পারো এইরকম ভাবে। হ্যাঁ, যেমন ভাবে ফাংশনটা দেওয়া থাকবে তোমাকে একটু দেখে নিতে হবে যে ফাংশনটা অ্যানালিটিক আছে কিনা। যদি অ্যানালিটিক থাকে তাহলে কনভিনিয়েন্টলি আমরা এই যে টেলর সিরিজ এক্সপানশনের ফর্মুলাটা শিখে এলাম সেই ফর্মুলাটা এটা বসিয়ে দিতে পারি, বসিয়ে দিয়ে গিভেন ফাংশনটাকে ওই পার্টিকুলার পয়েন্টের অ্যারাউন্ডে এক্সপ্যান্ড করে ফেলতে পারি। ফাংশনের টেলর সিরিজ এক্সপানশন কিভাবে করতে হয়, ফাংশনের ক্ষেত্রে জিনিসটা কেমন এক্সপেক্ট করা যায় সেটাও আমি বললাম। এগুলো তোমরা নিজেরা অঙ্ক কষে দেখে নিতে পারো আর কি। এবার আমি আরেকটা টাইপের এক্সপানশন এর মধ্যে যাই, যেটাকে লরেন্ট সিরিজ এক্সপানশন বলা হয়। লরেন্ট সিরিজ এক্সপানশন জিনিসটা কেমন? সাপোজ fz is analytic in the interior and on the boundary of the circular ring, but it is not analytic at some point z0, z0 পয়েন্টটাতে কোনো অ্যানালিটিক নয়। এই স্ক্রিনটা দেখা যাচ্ছে? এখন আমি স্ক্রিনটা চেঞ্জ করলাম বোধহয়, দেখতে পাচ্ছ? ওই হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ তাই তো? মাইক্রোসফট হোয়াইট বোর্ড এই যে এখানে লেখা আছে, এইটাই দেখতে পাচ্ছ তো? ওকে ওকে। তো যেটা বলছিলাম যে ধরো তোমার ফাংশনটা আমি আগে যে এটা দেখালাম, যে রিজিয়নটা দেখালাম সেই রিজিয়নের মধ্যে বা যে গামা দিয়ে যেটাকে দেখানো হয়েছিল এরকম তোমার একটা রিজিয়ন রয়েছে, সেই রিজিয়নের মধ্যে ফাংশনটা এন্টায়ারলি অ্যানালিটিক বলেছিলাম। হ্যাঁ, তাহলে এটা ধরো তোমার একটা রিজিয়ন গামা, এই রিজিয়নের মধ্যে ফাংশনটা অ্যানালিটিক। সেক্ষেত্রে ফাংশনটা অ্যানালিটিক এবং এখানে তোমার কোনো একটা পয়েন্ট ছিল জেড জিরো, তাহলে এই জেড জিরো পয়েন্টের অ্যারাউন্ডে ফাংশনটাকে কিভাবে এক্সপ্যান্ড করা যায় সেটা ডিসকাস করেছি। এখন হোয়াট হ্যাপেন্স ইফ দি ফাংশন ডাজ নট রিমেইন অ্যানালিটিক অ্যাট এনি পয়েন্ট ইন দিস রিজিয়ন? এই গামা রিজিয়নটার মধ্যে কোনো পয়েন্টে যদি ফাংশনটা অ্যানালিটিক না হয় তাহলে কি ফাংশনটার কোনো রকম সিরিজ এক্সপানশন সম্ভব? দি অ্যান্সার ইজ ইয়েস। সেক্ষেত্রেও কিন্তু ফাংশনটাকে আমরা এক্সপান্ড করতে পারি, সেই ধরনের এক্সপানশনটাকে লরেন্ট সিরিজ এক্সপানশন বলা হয়। এইটা কিন্তু তোমার ইউনিক, এটা কোনো রিয়েল ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে সম্ভব নয়, কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে এই জিনিসটা হয়। ওকে, কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে জিনিসটা হয় আর কি। ডেফিনিশনটা কেমন একটু জাস্ট হোল্ড করো। ওকে, ডেফিনিশনটা হচ্ছে এইরকম। সাপোজ fz is analytic in the interior and on the boundary of a circular ring between c1 and c2, অর্থাৎ c1টা তোমার একটা রিজিয়ন, c1টা একটা রিজিয়ন, c1টা একটা সার্কেল। কি হচ্ছে বলো তো? ওয়েট, c1টা ধরো একটা সার্কেল, হ্যাঁ, আর c2টা একটা সার্কেল। ওয়েট, হ্যাঁ, c1টা একটা সার্কেল আর c2টা একটা সার্কেল। তো এই c1 আর c2র মধ্যে যে স্পেসটা, ছবিটা ইনফ্যাক্ট এই পাশের ফিগারটা দেখতেও পাচ্ছ, c1 আর c2র মধ্যবর্তী যে রিজিয়নটা, সেই রিজিয়নটায় ফাংশনটা অ্যানালিটিক।
এবার C2 মধ্যে যে Z0 পয়েন্টটা রয়েছে বা C2 মধ্যে অন্য কোনো একটা পয়েন্ট, তার অ্যারাউন্ডে ফাংশনটা অ্যানালিটিক নাও হতে পারে, সেই পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক নাও হতে পারে, সেক্ষেত্রেও এই ফাংশনটাকে আমরা এইরকম সিরিজ ফর্মে লিখতে পারি। এখানে দেখতে পাচ্ছ ফাংশনটার মধ্যে কিন্তু দুটো সিরিজ রয়েছে, তাই না? একটা হচ্ছে তোমার কি রকম, একটা হচ্ছে তোমার কি বলবো, n এর ভ্যালুটা পজিটিভ, আর একটা ক্ষেত্রে n এর ভ্যালুটা রাদার নেগেটিভ। এইরকম z মাইনাস z0 হোল স্কোয়ার, z মাইনাস z0 কিউব, এরকম ধরনের একটা সিরিজ পাবো। আর আরেকটা সিরিজ হচ্ছে বেসিক্যালি 1/z, 1/z স্কোয়ার, 1/z কিউব, এইরকম ধরনের একটা সিরিজ পাবো। fz is analytic in the interior and on the boundary of the circular ring between C1 and C2. It can be represented as a series expansion about the point Z0 in this form. এই 3.50 ইকুয়েশনে যে ফর্মে রয়েছে, এরকম ফর্মে আমরা ফাংশনটাকে এক্সপ্যান্ড করতে পারি, যেখানে an আর bn এই ভ্যালুগুলো কত, an bn ভ্যালুগুলো হচ্ছে এইরকম। an এবং bn ভ্যালুগুলোকে ডিফাইন করা আছে, এই যে দেখো, an ইকুয়ালস টু 1/2 পাই i f xi dxi by xi minus z0 to the power n plus 1, এইটা হোল্ডস ফর n ইকুয়ালস টু 0 1 2 3 এটসেট্রা। আর আরেকটা হচ্ছে bn প্রাইম, যে কোএফিসিয়েন্টটাকে দেখানো হলো, এই কোএফিসিয়েন্টের ভ্যালুটা হবে 1/2 পাই i ক্লোজ পাথ ইন্টিগ্রাল ওভার দি কার্ভ ওভার দি সার্কেল C2 f xi dxi xi minus z0 to the power minus n prime plus 1, n প্রাইমের ভ্যালুটা সেক্ষেত্রে 1 2 3 এটসেট্রা। এইখানে ছবিটা আরো পরিষ্কার করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ x i y দিয়ে বেসিক্যালি ওই রিয়েল অ্যাক্সিস ইমাজিনারি অ্যাক্সিস গুলোকে দেখানো হয়েছে। এইটা বেসিক্যালি তোমার একটা কমপ্লেক্স প্লেন, এটা একটা কমপ্লেক্স প্লেন। এইখানে তোমার বড় যে সার্কেলটা দেখতে পাচ্ছ দ্যাট ইজ মার্কড অ্যাজ C1, ভিতরের যে সার্কেলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মার্কড অ্যাজ C2। এই C1 আর C2-র মধ্যবর্তী যে রিজিয়ন, C1 C2-র মধ্যবর্তী রিজিয়নটায় ফাংশনটা অ্যানালিটিক। C1 আর C2-র মধ্যবর্তী রিজিয়নটায় ফাংশনটা অ্যানালিটিক, অর্থাৎ এই যে রিজিয়নটা দেখতে পাচ্ছ, এই রিজিয়নটার মধ্যে ফাংশনটা অ্যানালিটিক। C2-র মধ্যবর্তী রিজিয়নটায় ফাংশনটা অ্যানালিটিক হতেও পারে, নাও পারে। C2-র মধ্যে যে রিজিয়নটা রয়েছে সেই রিজিয়নটায় ফাংশনটা অ্যানালিটিক হতেও পারে, নাও পারে। যদি C1 আর C2-র মধ্যে রিজিয়নটায় ফাংশনটা অ্যানালিটিক হয়, তাহলেই সেই ফাংশনটাকে আমরা এইরকম লোরেন্টজ সিরিজ ফর্মে এক্সপ্যান্ড করে ফেলতে পারবো, যেটাকে এই 3.50 ইকুয়েশনে ডিফাইন করা আছে, fz ইকুয়ালস টু দিস প্লাস দিস। এখানে কোএফিসিয়েন্ট গুলোকে ডিফাইন করা আছে ইন ইকুয়েশন 3.51 এন্ড ইকুয়েশন 3.52। এই এক্সপানশনটাকে আমরা লোরেন্ট এক্সপানশন বলে থাকি। এটাকে প্রুফ করা যায়, প্রুফটা খুব কঠিন, মানে আমাকে নিজেকেই আজকে অনেকটা স্টাডি করতে হয়েছে এটা কিভাবে প্রেজেন্ট করা যায় সেই নিয়ে ভাবতে গিয়ে। তো আলটিমেটলি মোটামুটি একটা উদ্ধার করতে পেরেছি, সেটা একটু চেষ্টা করছি বোঝানোর। দেখো, আগে আমরা ওই আগের দিনকেই ইনফ্যাক্ট ডিফাইন করছিলাম কোচিজ ইন্টিগ্রাল থিওরেমটা। প্রথম দিন যখন বলেছিলাম সেখানে বলেছিলাম যে তোমার একটা সিম্পলি কানেক্টেড রিজিয়নের ক্ষেত্রে কেমন হয়। এবার যদি আমরা ওভার দি বাউন্ডারি অফ মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়নের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে দেখিয়েছিলাম যে দুটো ইন্টিগ্রালের এডিশন হিসাবে লেখা যেতে পারে, আগের দিনকে বোঝাচ্ছিলাম। এখানে তোমার যেটা দেয়া রয়েছে ফাংশনটা এই রিজিয়নটার মধ্যে অ্যানালিটিক, C1 আর C2-র মধ্যবর্তী যে রিজিয়নটা রয়েছে এই রিজিয়নটার মধ্যে অ্যানালিটিক। তো আমরা কি করলাম, এইরকম ধরনের একটা সিম্পল ক্লোজ কার্ভের কথা কনসিডার করলাম। দেখো, এই যে কার্ভটাকে দেখানো হয়েছে অ্যারো দিয়ে, পরিষ্কার করে অ্যারো দিয়ে দেখানো আছে, দেখতে পাচ্ছ C1 আর একটা হচ্ছে C2। C1 আর C2 অপোজিট ডিরেকশনে রয়েছে, কিন্তু এটা তোমার বেসিক্যালি একটা সিম্পলি কানেক্টেড রিজিয়ন কি বোঝাচ্ছে, এবং এই কার্ভটা একটা সিম্পল ক্লোজড কার্ভকে রিপ্রেজেন্ট করছে। ওকে, এখন আমরা যদি ওই এটাকে লিখি এই বাউন্ডারি বরাবর, এই যে বাউন্ডারি দেখছো C1 আর C2 যে বাউন্ডারি দেখছো, এই বাউন্ডারি বরাবর যদি আমরা ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরেমটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে এরকম ভাবে লিখে ফেলতে পারি fz এইটাকে লেখা যায় অ্যাজ 1/2 পাই i f xi by xi minus z, যেটা কিনা তোমার এই C1 সার্কেল বরাবর করা হচ্ছে, মাইনাস 1/2 পাই i ক্লোজ সার্কেল ইন্টিগ্রাল f xi dxi xi minus z, একই জিনিস, যেটাকে কিন্তু আমরা এই C2 সার্কেল বরাবর করছি। এখানে একটা মাইনাস সাইন থাকবে এই কারণেই, তার কারণ আমরা
দুটো সার্কেলকেই একই ডিরেকশনে নিয়েছি। এখানটায় প্লাস দিয়ে দিতে পারতাম, প্লাস দিয়ে দিলে কিন্তু এখানে আমাদেরকে ওই অপোজিট ডিরেকশনে এটাকে দিতে হতো আর কি, অ্যারোটাকে অপোজিট ডিরেকশনে দিতে হতো। এখানে দুটো অ্যারোই একই ডিরেকশনে নিয়েছি, অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে নিয়েছি, সেই জন্য এই দুটোর মাঝখানে একটা নেগেটিভ সাইনকে বসানো হয়েছে। এটা আমি আগের দিনকে ইন ডিটেল এক্সপ্লেন করেছি, নিশ্চয়ই রিক্যাপ করতে পারছো তোমরা। তো প্রথম ইন্টিগ্রালটাকে আমরা এই এফ এ সিম্বল দিয়ে ডিনোট করেছি, আর দ্বিতীয় ইন্টিগ্রালটাকে এফ পি দিয়ে ডিনোট করেছি। আমরা পরে ডিসকাস করব, একটা পার্টকে অ্যানালিটিক পার্ট বলা হয় আর আরেকটা পার্টকে প্রিন্সিপাল পার্ট বলা হয়। ওকে, যেটা বললাম এফ এটাকে ডিফাইন করা আছে, এফ এটাকে ডিফাইন করা আছে অ্যাজ দিস, আর এফ পিটাকে ডিফাইন করা আছে এইরকম। তো এফপিটাকে আবার একটু করে চেঞ্জ করা হয়েছে, মাইনাস সাইনটাকে অ্যাবজর্ব করে নেওয়া হয়েছে, কিছুই নয়, ডিনোমিনেটরে যেটা জাই মাইনাস জেড ছিল সেটাকে আমরা দেখো জেড মাইনাস জাই লিখেছি। দুটো ইন্টিগ্রালই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সেই ক্যারি আউট করা হচ্ছে। ওকে, নাও কনসিডার এফ এ। এই এফ এটাকে করা যাক। এফ এটা কি বললাম, এফ এটা বেসিক্যালি এই সি1 সার্কেল বরাবর করা হচ্ছে। সি1 সার্কেল কোনটা মনে করে দেখো, সি1টা হচ্ছে বেসিক্যালি তোমার আউটার সার্কেল, সি1টা হচ্ছে আউটার সার্কেল। এই আউটার সার্কেল বরাবর আমরা এফ এ ইন্টিগ্রালটাকে ইভ্যালুয়েট করছি, ফার্স্ট ইন্টিগ্রালটাকে ইভ্যালুয়েট করছি। সেইটা আমরা করে ফেলতে পারি। কিভাবে করতে পারি, এখানে যেভাবে ডিফাইন করা আছে, জেড ইজ ইনসাইড দি রিজিয়ন বিটুইন সি1 অ্যান্ড সি2। এই ইন্টিগ্রালটা যখন আমরা করছি সেখানে আমাদের মাথায় রয়েছে যে জেডটা তোমার সিম্পলি কানেক্টেড রিজিয়নে কোনো একটা পয়েন্ট। খেয়াল করে দেখো, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কোথায় অ্যাপ্লিকেবল, এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল ফর এনি পজিশন অফ জেড উইদিন দি সিম্পলি কানেক্টেড রিজিয়ন, যেখানে ফাংশনটা অ্যানালিটিক। তো তাহলে আমরা যদি জেড ইজ ইনসাইড দি রিজিয়ন বিটুইন সি1 এন্ড সি2 হয়, তাহলে 1 বাই জাই মাইনাস জেড, এইটার সেই সিরিজ এক্সপানশনটা আমরা করলাম না আগে, টেলর সিরিজ এক্সপানশনের সময় করে এসে দেখালাম। 1 বাই জাই মাইনাস জেড, সেই এক্সপানশনটা করে এরকম ভাবে লিখে ফেলতে পারি এ এন জেড মাইনাস জেড জিরো টু দা পাওয়ার এন। যদি জেড মাইনাস জেড জিরো এইটার ম্যাগনিটিউডটা জাই মাইনাস জেড জিরোর ম্যাগনিটিউডের থেকে ছোট হয়, তাহলে এ এনটাকে আমরা কত লিখতে পারবো, এ এনটাকে লিখতে পারবো অ্যাজ 1 বাই 2 পাই আই এফ জাই ডি জাই বাই জাই মাইনাস জেড জিরো টু দা পাওয়ার এন প্লাস 1। এই জিনিসটা কিন্তু একদম একই রকম যেটা আমরা ওই টেলর সিরিজ এক্সপানশনে করে এসেছি, শুধু তফাৎটা কোথায় হবে, তফাৎটা হবে এই জায়গাতে যে এ এনটাকে কিন্তু আমরা এই এফ এন জেড জিরো টু দা পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল এফ এন জেড জিরো বাই এন ফ্যাক্টোরিয়াল এইরকম ফর্মে লিখতে পারবো না। তার কারণ কি, তার কারণ হচ্ছে এফ এ জেড ইজ নট অ্যানালিটিক অ্যাট জেড জিরো। জেড জিরো পয়েন্টে তো ফাংশনটা অ্যানালিটিক নয়, যদি ফাংশনটা অ্যানালিটিক হতো তাহলে তো এইটা বেসিক্যালি তোমার ওই কোচিজ ইন্টিগ্রাল ফর্মুলায় ফেলে দিলেই হতো, কোচিজ ইন্টিগ্রাল ফর্মুলায় ফেলে দিলেই তো এই জিনিসটাকে আমরা এফ জেড জিরো করে লিখে ফেলতে পারতাম। এটাই আর কি। তো এইটা নিয়ে তাহলে বিশেষ কিছু বলার নেই। আমরা লরেন্টজ সিরিজ এক্সপানশনে যে দুটো পার্ট দেখলাম, সেই দুটো পার্টে দুটো কোএফিসিয়েন্ট, মানে দুটো টাইপের কোএফিসিয়েন্টকে ডিসকাস করা হলো, একটা হচ্ছে এ এন আর একটা বি এন। তো এ এনটাকে যে এরকম ভাবে দেখানো যায় সেটা আমরা ওই আগে টেলর সিরিজ এক্সপানশন যেভাবে করে এসেছি সেই জায়গাটা থেকে এক্সপ্লেন করতে পারি। সমস্যাটা হচ্ছে বি এনটাকে কিভাবে এক্সপ্লেন করা যায়, বি এনটাকে কিভাবে দেখানো যায় যে এরকম ফর্মে লেখা যাবে। Now consider the integral over the inner circle C2. আমি পাঠিয়ে দিয়েছি, একটু হোল্ড করো, আমি কিন্তু তোমাকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, পুরো প্রথম শোনো প্রথম যে ইমেলটা পাঠিয়েছিলাম সেই ইমেলটার মধ্যে রয়েছে, বেঙ্গলি লেখা রয়েছে, দেখতে পাবে। ঠিক আছে, বুঝে গেছো? ঠিক আছে, যাও, যদি না পারো তাহলে ডাকবে। ওকে, ঠিক আছে। দেখো এবার ওই C2 কার্ভের ওপর ভিতরের যে সার্কেল তার উপরে ইন্টিগ্রালটাই হচ্ছে তোমার এফপি, যেভাবে ডিফাইন করা হয়েছিল। এবার এইটাকে যদি তুমি করতে চাও তাহলে ইউ হ্যাভ টু কনসিডার জাই অ্যাজ এ পয়েন্ট অন দি সার্কেল C2। C2-র উপরে কোনো একটা পয়েন্টকে নিতে হবে, আর জেড ইজ ইনসাইড দি রিং, জেড পয়েন্টটা হচ্ছে এর ভিতরে। তাহলে উই নিড দি অ্যাপ্রোপ্রিয়েট এক্সপানশন অফ 1 বাই জেড মাইনাস জাই। এখানে জেড 1 বাই জেড মাইনাস জাই এর এক্সপানশনটা করতে হবে। সেটা করতে গিয়ে আমরা ওই আগের মতোই একটা মেথড ফলো করতে পারি, বলে দিয়েছি।
একটা প্যারামিটারকে ডিফাইন করো kl হুইচ ইজ জাই মাইনাস z0 বাই z মাইনাস z0। এবার মনে করতে পারছো ওই 1 মাইনাস kl করো, বোথ সাইড থেকে 1 মাইনাস করো, করলে কিছু একটা পাবে, z0 গুলো বাদ চলে যাবে। তারপরে মানে 1 মাইনাস kl সমান কত হবে, z মাইনাস জাই বাই z মাইনাস z0। ওকে, তার যদি রেসিপ্রোকাল নাও তাহলে এরকম হবে। আর আমরা তো আগে দেখিয়ে এলাম যে সেই 1 মাইনাস 1 বাই 1 মাইনাস কিউ 1 বাই 1 মাইনাস কিউ এইটাকে কিভাবে লেখা যায়, সাম ওভার n টেন্ডস টু 0 সাম ওভার n সাম ওভার কিউ টু দি পাওয়ার n। একটু হোল্ড করো, আসছি। 1 বাই 1 মাইনাস কিউ সমান সাম ওভার কিউ টু দি পাওয়ার n। হ্যাঁ, দেখো সেই জিনিসটা কি অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এখান থেকে দেখো 1 বাই জেড মাইনাস যাই, 1 বাই জেড মাইনাস যাই, এটাকে কিভাবে লেখা যায়, এইটাকে লেখা যায় অ্যাজ দিস, একদম এরকম ভাবে লেখা যায়। এটা কি রকম হতো, এইটা তোমার বেসিক্যালি এই জেড মাইনাস জেড জিরোটা 1 বাই জেড মাইনাস জেড জিরো হয়ে এখানে চলে আসতো, তাই তো। এবার তুমি যদি কে এর ভ্যালুটাকে বসিয়ে দাও, এই যে যেটা ডিফাইন করেছিলে সেটা যদি বসিয়ে দাও, তাহলে দেখো ডিনোমিনেটরটা কি হবে, ডিনোমিনেটরটা হবে জেড মাইনাস জেড জিরো টু দি পাওয়ার n প্লাস 1, নিউমারেটরটা হবে জাই মাইনাস জেড জিরো টু দা পাওয়ার n। ওকে, এখন যে কথাটা এখানে আমি বলছিলাম, এই যে জাই পয়েন্টটা কোথায় রয়েছে, জাই পয়েন্টটা তো তোমার ওই C2 সার্কেলটাতে রয়েছে। একটু আমি এখানটাতেই ছবিটা আঁকছি, পেজটাকে মুভ না করে। এইটা ধরো তোমার C2 সার্কেলটা, ক্লিয়ার? এটা হচ্ছে C2 সার্কেলটা, যার সেন্টারটা হচ্ছে সাম z0, আর এই সার্কেলের উপরে পয়েন্টটা হচ্ছে তোমার জাই। আর জেড পয়েন্টটা কোথায়, জেড পয়েন্টটা হচ্ছে যে কোনো একটা ইনসাইড পয়েন্ট এই সার্কেলের ভিতরে, যে কোনো একটা পয়েন্ট। তাহলে খেয়াল করে দেখো জাই মাইনাস z0, এই যে ডিস্টেন্সটা, এই ম্যাগনিটিউডটা নিশ্চয়ই তোমার, সরি ভুল বললাম, এটা রাদার কি বলবো, জাই মাইনাস জেড জিরো, অর্থাৎ জাই মাইনাস জেড জিরো ম্যাগনিটিউড মানে কি, এটা বেসিক্যালি রেডিয়াস অফ দি সার্কেল। হ্যাঁ, জাই মাইনাস জেড জিরো এটা কি রেডিয়াস অফ দি সার্কেল, এটা তো সবসময় তোমার জেড মাইনাস জেড জিরো এই ডিস্টেন্সটার থেকে বড়। জাই মাইনাস জেড জিরো এটা বেসিক্যালি কি তোমার এইটা, যেটা এটা কি তোমার বেসিক্যালি এর ম্যাগনিটিউড যদি নাও তাহলে সেটা তোমার সার্কেলটা রেডিয়াসটাকে বোঝায়। সেটা তো অবশ্যই জেড মাইনাস জেড জিরো এই ম্যাগনিটিউডটার থেকে বড় নাকি। তাহলে কে এল লেস দেন 1 কি করে হবে, কে এল লেস দেন কি করে হবে, এক মিনিট। ও জেড পয়েন্টটা হচ্ছে তোমার এর বাইরে বোধহয়, এখানটাতে দেখানো আছে এই যে ফিগারটা। ওকে, জেডটা হচ্ছে এইখানে কোন একটা পয়েন্ট, জেডটা হচ্ছে এইরকম কোন একটা পয়েন্ট। এক মিনিট, এটা ক্লিয়ার হচ্ছে না। এখানটায় কি বলতে চাইছে, কেএল ম্যাগনিটিউড এইটা লেস দেন 1, কেন হবে এটা, যদি সেটা হয় তবেই তোমার এই এক্সপানশনটাকে এরকম ভাবে লেখা যাবে, না হলে তো তোমার সেই কিউ টু দি পাওয়ার n প্লাস 1 বাই 1 মাইনাস কিউ এরকম একটা টার্ম থেকে যাবে। এইটা হতে হবে আর কি, এটা আমাদেরকে এক্সপ্লেন করতে হবে, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। খুব লাইকলি যেটা তোমার এই রিং এর বাইরের কোন একটা পয়েন্ট নাকি। ইন্টিগ্রাল ওভার দিস হোয়াইল ইট ইজ অ্যাজিউমড দ্যাট
z is inside the ring, see figure 3.13. ইনসাইড দ্য রিং বলতে এই জায়গাটা কি বোঝাতে চাইছে বুঝলে, জেড পয়েন্টটা তো এইটাই, আমরা তো এফ জেড ফাংশনটাকে করতে চাইছি, এফ জেড ফাংশনটার এক্সপানশনটাকে চাইছি। প্রথমে ডেফিনিশনই তো বলা হলো যে জেডটা হচ্ছে কোনো একটা পয়েন্ট হুইচ লাইজ বিটুইন দি সার্কেল অফ রেডিয়াই সার্কেল C1 অ্যান্ড C2, C1 আর C2 মধ্যবর্তী কোনো একটা জায়গা। তাহলে আমি এখানে যে ছবিটা এঁকেছিলাম সেই ছবিটাতে ভুল আছে, এই জায়গাটাতে ভুল হচ্ছে, এখানে তোমার পয়েন্টটাকে ভুল দেখানো হয়েছে। ওয়েট, জাস্ট এ মিনিট। ছবিটাকে আরেকবার আঁকা যাক। ধরো তোমার এইটা হচ্ছে সার্কেল C2, হ্যাঁ, দিস ইজ সার্কেল C2 যেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে নেওয়া হয়েছে, এইটা হচ্ছে এর সেন্টার Z0। এই সার্কেলের উপরেই কোনো একটা পয়েন্ট যেটা যাই বলা হয়েছে, এটাই তোমার ভেরিয়েবল। আর জেডটা হচ্ছে এইরকম কোন একটা পয়েন্ট যেটা কিনা তোমার ওই C1 সার্কেলটার ভিতরে কিন্তু C2 সার্কেলটার বাইরে, এইরকম একটা জিনিস আর কি। তাহলে দেখো এই যে ডিস্টেন্সটা জেড মাইনাস Z0, এই ডিস্টেন্সটা ন্যাচারালি তোমার Z0 মাইনাস জাই বা জাই মাইনাস Z0, এই যে সেপারেশনটা, এই সেপারেশনটা থেকে বড়। সো দ্যাট উইল মেক KL লেস দ্যান 1, তবেই এই পাওয়ারটা তোমার হোল্ড করবে আর কি, না হলে তোমার ওই Q টু দি পাওয়ার n+1 বাই 1 মাইনাস Q এই টার্মটাও থেকে যাবে। এই যে এবার এটা ক্লিয়ার, জাই মাইনাস Z0 মড লেস দ্যান জেড মাইনাস Z0। এবার এইখানে তাহলে সেটা বসিয়ে দাও, এফপির যে ভ্যালুটা ছিল সেই এফপির ভ্যালুতে 1 বাই জেড মাইনাস জাই ছিল, সেই জেড 1 বাই জেড মাইনাস জাই যেটা আমরা ওখানে ডিসকাস করলাম, সেই ভ্যালুটাকে যদি বসিয়ে দিই তাহলে এইরকম কিছু একটা হবে। একই কথা আগের মতোই, জেড মাইনাস Z0 এইটা যেহেতু তোমার এই পাথের উপরে পড়ে না, ইন্টিগ্রালটার মধ্যে ভেরিয়েবলটা তো যাই, Z0 কোনোটাই এই ইন্টিগ্রালের ভেরিয়েবল নয়, কাজে সেটাকে ইন্টিগ্রালের বাইরে নেওয়া যেতে পারে। এবার জিনিসটাকে আরেকটু রিরাইট করা হয়েছে, কেমন ভাবে, এইখানে যে n+1 বা n দেখতে পাচ্ছ সেইটাকে রিডিফাইন করা হয়েছে ইন টার্মস অফ n প্রাইম। এখানে সামেশনটা রয়েছে n এর উপর, হুইচ এক্সটেন্ডস ফ্রম 0 টু ইনফিনিটি। আমরা এটাকে রিডিফাইন করতে চাইছি কেমন ভাবে, nটাকে লিখতে চাইছি n-1 করে, নাকি n+1 রাদার n+1টাকে n প্রাইম বলছি, হ্যাঁ, n+1টাকে n প্রাইম বলছি। যদি n+1টাকে n প্রাইম বলি, এই যে n+1 যেটা রয়েছে, n+1 যেটা আছে সেটাকে n প্রাইম বলছি, কাজে nটা যখন 0, n প্রাইমটা কত 1, হ্যাঁ, আর nটা যখন ইনফিনিটি, ন্যাচারালি ইনফিনিটি প্লাস 1 ইজ ইনফিনিটি। সুতরাং এইখানে যখন তুমি n এর সামেশন দিয়ে লিখেছো, সামেশনটা যদি 0 থেকে ইনফিনিটি হয়, n+1 কে যদি n প্রাইম দিয়ে রিপ্লেস করি তাহলে সামেশনটা কি হবে, n প্রাইম সমান 1 থেকে ইনফিনিটি হবে। আর z মাইনাস Z0 টু দি পাওয়ার n+1 ছিল, তার পরিবর্তে এখন কি হবে, z মাইনাস Z0 টু দি পাওয়ার n প্রাইম। আর এখানে যেটা দেখতে পাচ্ছ জাই মাইনাস Z0 টু দা পাওয়ার n, সেইটাকে কত লিখতে পারো, অ্যাজ n প্রাইম মাইনাস 1, n সমান কত, n প্রাইম মাইনাস 1, সেটাকে যদি ডিনোমিনেটরে নিয়ে আসতে চাও তাহলে কি হবে, মাইনাস n প্রাইম প্লাস 1, মাইনাস n প্রাইম প্লাস 1। ওকে, এবার এই যে জিনিসটা, এটাই কি তোমার, এটাই বেসিক্যালি bn, এই জিনিসটাই বেসিক্যালি bn, এটা কি আমরা bn বলেছি। তাহলে fpz সমান এইটা, fpz সমান এইটা, অর্থাৎ ফাংশনটাকে আমরা লিখেছিলাম কেমন ভাবে, এফটাকে লিখেছিলাম অ্যাজ fa প্লাস fp
এফ এটা দেখালাম কেমন, এফ এটা দেখালাম an ইন্টু জেড মাইনাস জেড জিরো টু দা পাওয়ার n, আর এফ পিটা কত দেখালাম bn প্রাইম বাই জেড মাইনাস জেড জিরো টু দা পাওয়ার n প্রাইম। ওইখানে সামেশনটা তোমার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ভ্যারি করে, এইখানে সামেশনটা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত ভ্যারি করে। এইটাই, হ্যাঁ, an এর ভ্যালু কত বলেছি, bn এর ভ্যালু কত বলেছি, সেইগুলোকে আমরা দেখে এলাম। দ্যাটস হাউ দি ডেফিনিশন অ্যাজ গিভেন ইন 3.50 ইকুয়েশন নাম্বার সেইটা হোল্ড করে। তো যখন বলছিলাম আমি প্রথমে যে এখানে বেসিক্যালি দুটো পার্ট, এফ এ যেটা লিখেছিলাম সেটা বেসিক্যালি অ্যানালিটিক পার্টকে বোঝায়, ইট কনভার্জেস এভরিহোয়ার ইনসাইড C1, আর তোমার সেকেন্ড পার্টটাকে বেসিক্যালি প্রিন্সিপাল পার্ট বলা হয়, যে প্রিন্সিপাল পার্টটা তোমার এই C2 এর উপরে রয়েছে আর কি। ইট কনভার্জেস এভরিহোয়ার আউটসাইড C2, এটা C2 এর বাইরে, মানে C1 আর C2 এর মধ্যবর্তী রিজিয়নটাতে জিনিসটা হোল্ড করে। fz is analytic within C2, যদি fzটা তোমার C2 এর মধ্যে অ্যানালিটিক হয়, এতক্ষণ পর্যন্ত দেখে এলে যে fzটা C1 আর C2 এর মধ্যবর্তী রিজিয়নটাতে অ্যানালিটিক। ইন অ্যাডিশন যদি fzটা C2 পয়েন্টেও অ্যানালিটিক হয়, তাহলে কি আমরা তো করছি যে টেলর সিরিজ এক্সপানশন, সেই এক্সপানশনটা পাবো, তাই না? প্রথমে যেটা ডিসকাস করে এলাম যে কোন একটা ফাংশন যদি একটা রিজিয়নের মধ্যে অ্যানালিটিক হয় তাহলে সেটাকে টেলর সিরিজ ফর্মে লেখা যায়। লোরেন্ট সিরিজের প্রশ্নটা কখন আসছে? লোরেন্ট সিরিজের প্রশ্নটা তখনই আসছে যদি ফাংশনটা ওই এন্টায়ার সার্কেলটার মধ্যে অ্যানালিটিক না হয়, কোনো একটা দুটো পয়েন্টে যদি অ্যানালিটিক না হয় তাহলে কি হবে। তো ন্যাচারালি লোরেন্ট সিরিজ এক্সপানশনে আমরা যদি ধরে নিই যে তোমার ফাংশনটা ওই C2 রিজিয়নের মধ্যবর্তী যে কোনো পয়েন্টে অ্যানালিটিক, তাহলে আমরা বলতে পারি যে টেলর সিরিজ এক্সপানশনে সেটা রিডিউসড হয়ে যাবে, লোরেন্ট এক্সপানশন রিডিউসেস টু টেলর সিরিজ এক্সপানশন। এবং সেক্ষেত্রে ওই যে an-টাকে লিখেছিলাম, সেই an-টাকে আমরা কিভাবে লিখতে পারবো, an-টাকে fn z0 বাই n ফ্যাক্টোরিয়াল এরকম ফর্মে লিখতে পারবো, যেমনটা টেলর সিরিজ এক্সপানশনের ক্ষেত্রে হয়ে থাকে। ওকে, এটাই মানে জিনিসটা একটু কঠিন লোরেন্ট সিরিজ এক্সপানশনটা, প্রুফটা ন্যাচারালি খুব ডিফিকাল্ট, এবং কোনো ফাংশনের এইরকম লোরেন্ট সিরিজ এক্সপানশন ধরে এক্সপান্ড করাটা আরো ডিফিকাল্ট আর কি। সেটা একটা প্রবলেম দেখলেই বুঝতে পারবে। জিনিসটাকে একটু রিডিফাইন করা আছে। লোরেন্ট সিরিজ এক্সপানশনটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, আগে বললাম না যে এটা তোমার কি বেসিক্যালি অ্যানালিটিক পার্ট আর এইটা হচ্ছে তোমার প্রিন্সিপাল পার্ট। অ্যানালিটিক পার্টটা কেমন হয়, জেড মাইনাস জেড জিরো টু দ্য পাওয়ার n এরকম ভাবে যায়, n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। whereas প্রিন্সিপাল পার্টটা কেমন, 1 বাই জেড মাইনাস জেড জিরো টু দ্য পাওয়ার n, যেখানে n এর ভ্যালুটা 1 টু ইনফিনিটি। তো এটাকে যদি an বলি, এই কোএফিসিয়েন্টটাকে a মাইনাস n এরকম ভাবেও লিখতে পারতাম, bn প্রাইম না লিখে এরকম ভাবেও লেখা যেতে পারত। এই জিনিসটা একই রকম বোঝায়। ইনফ্যাক্ট দুটোকে কম্বাইন করে দেওয়া যায়। দেখো দুটো সামেশনকে ইনফ্যাক্ট আমরা কম্বাইনও করে দিতে পারতাম, ইন ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ইন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। সেক্ষেত্রে তোমার কোএফিসিয়েন্টটা হতো an-টাকে এরকম ভাবে লিখতে পারতাম, যেটা তোমার n এর অল ভ্যালুর জন্য অ্যাপ্লিকেবল, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এই সমস্ত ভ্যালুর জন্য অ্যাপ্লিকেবল। আর এইটাকে যখন আমরা করছি, ইভ্যালুয়েট করছি, সেই ইভ্যালুয়েশনটা কিভাবে করা হচ্ছে, C হচ্ছে এনি সার্কেল বিটুইন C1 এন্ড C2। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো, এনি ডিরেক্ট evaluation of an, find the Laurent expansion of this 1 by z into z minus 1। বুঝতেই পারছো যে z equals to 0 পয়েন্টের অ্যাবাউটে, z equals to 0 পয়েন্টের অ্যাবাউট, এটা কি আমরা টেলর সিরিজ এক্সপানশন করতে পারবো না? z equals to 0 তে ফাংশনটা ডাইভার্ট করে যায়, এটা অ্যানালিটিক থাকে না, তাহলে টেলর সিরিজ এক্সপানশন করে এই ফাংশনটাকে করে ফেলা সম্ভব নয়। আমরা এই লোরেন্ট সিরিজ এক্সপানশনটা করতে পারি। ইনফ্যাক্ট যদি z equals to 1 এই পয়েন্টের অ্যাবাউটে টেলর সিরিজ এক্সপানশন করতে বলতো, তাহলেও কিন্তু এটা করতে পারতাম না, বিকজ z equals to 1 পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক থাকে না। হয়েছে? এখন এইখানে দেখো fz-টাকে ওই লোরেন্ট সিরিজ এক্সপানশনের ফর্মে লেখা যাক। এটাই তো স্কুইজ করে দেওয়া হয়েছে ডেফিনিশনটাকে। fz সমান an z minus z0 to the power n runs from minus infinity to plus infinity। z0টা যদি 0 হয় তাহলে জিনিসটা আরো রিডিউসড হয়ে যায়, an z to the power n। এবার an এর ডেফিনিশন কি আমরা দেখে এলাম, an এর ডেফিনিশন হচ্ছে এইটা, এখানে z0 এর পরিবর্তে 0 বসিয়ে দাও,
বসিয়ে দিলে এইটা হবে। এবার ফাংশনটাকে ডিফাইন করা আছে কিভাবে, ফাংশনটাকে ডিফাইন করা আছে 1/z ইন্টু z মাইনাস 1। তাহলে যদি z এর পরিবর্তে যাই বসাই কত হবে, 1/z ইন্টু জাই মাইনাস 1। এখানে সেইটা বসিয়ে দাও, 1/z ইন্টু জাই মাইনাস 1 সেটা বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পর তোমাকে ধরো বলা আছে যে জাই মড এইটা লেস দ্যান 1, সেটা আমরা ভেবে নিতেই পারি z ইকুয়ালস টু 0 এর অ্যাবাউটে এক্সপ্যান্ড করতে বলেছে, কাজে তার বাইরে যে কোনো রেডিয়াসের একটা সার্কেল ইভ্যালুয়েট করে আমরা ক্যালকুলেশনটা করে ফেলতে পারি। হ্যাঁ, ইনফ্যাক্ট 0 আর 1 এর মধ্যে যে কোনো রিজিয়নেই ফাংশনটা অ্যানালিটিক থাকে। ক্লিয়ার? তো এখানে ডিনোমিনেটরে জাই মাইনাস 1 রয়েছে, সেটাকে মাইনাস এ করে 1 মাইনাস জাই লেখা হয়েছে। এই যে সেই আবার ওই একই জিনিস 1/1 মাইনাস কিউ সমান সাম ওভার কিউ টু দি পাওয়ার এন, এইটাকে লেখা হয়েছে জাই টু দি পাওয়ার কে। হ্যাঁ, সাম ওভার 1/1 মাইনাস জাই, এটাকে লেখা হয়েছে সাম ওভার জাই টু দি পাওয়ার কে, কে এর ভ্যালুটা 0 টু ইনফিনিটি। এবার এইটাকে আমরা ইভ্যালুয়েট করতে পারি, এটা একটা ইন্টিগ্রাল, যে ইন্টিগ্রালটা করা যেতে পারে ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরেম দিয়ে এটাকে ইভ্যালুয়েট করা যেতে পারে। ইনফ্যাক্ট তোমার এর ভ্যালুটা যদি দেখো সেই এইরকম কিছু একটা হবে আর কি। এখানে এটা ডিরেক্ট ডেল্টা ফাংশন দিয়ে জিনিসটাকে ক্রনিকার ডেল্টা ফাংশন দিয়ে রিপ্লেস করা হয়েছে। যদি n গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -1 হয় তাহলে এইটা -1 হবে পুরো ভ্যালুটা, যদি n এর ভ্যালুটা লেস দ্যান -1 হয় তাহলে জিনিসটা 0 হবে। তাহলে ওই এক্সপানশনে যদি বসিয়ে দিই জিনিসটা দাঁড়াবে n ফ্রম -1 টু ইনফিনিটি z টু দি পাওয়ার n। এটা কিন্তু বেশ একটা কমপ্লিকেটেড প্রসেস, তোমাকে ইন্টিগ্রালটা ইভ্যালুয়েট করতে হচ্ছে। একটা ইজিয়ার হয়ে হচ্ছে এইরকম, ফাংশনটাকে দেখো এরকম ভাবে আমরা এক্সপ্যান্ড করে ফেলতে পারতাম, জিওমেট্রিক সিরিজ ধরে এক্সপ্যান্ড করে ফেলতে পারতাম। যদি একই ফাংশন নেওয়া হয়েছে fz ইকুয়ালস টু 1/z ইন্টু z মাইনাস 1, হ্যাঁ সেইটাকে লিখেছি অ্যাজ -1/z 1/1 মাইনাস z, মাইনাসটা বাইরে বের করে নিয়ে। এবার মড জেডটা লেস দ্যান 1 যদি ধরে নাও তাহলে 1/1 মাইনাস কিউটাকে বললাম সাম ওভার কিউ টু দি পাওয়ার n ফর্মে লেখা যায়, এই যে z টু দি পাওয়ার n ফর্মে লেখা যায়, সেইটাতে ফেলে দাও, দিলে দেখো কিরকম হবে, একদম যে ফর্মটা আমরা লোরেন্টজ সিরিজ এক্সপানশনে বসিয়ে পেয়েছি একদম একই রকম ফর্ম এখানেও পাওয়া যাবে। এইটাই, হ্যাঁ, একই রকম রেজাল্ট পাওয়া যাবে। এখানে তোমার আরেকটা এক্সাম্পল রয়েছে, দেখো অনেকটা এইরকমই, fz ইকুয়ালস টু 1/z ইন্টু z মাইনাস 2, এইটাকে এক্সপ্যান্ড করতে বলেছে ইন দি রিজিয়ন বিটুইন 0 অ্যান্ড 2। একটা রিজিয়নে এক্সপ্যান্ড করতে বলা আছে যেখানে তোমার z এর ভ্যালুটা এই 0 আর 2 এর মধ্যে লাই করে। তাহলে কিভাবে করা যেতে পারে, আমরা ওই জিওমেট্রিক সিরিজেই করতে পারি। জিওমেট্রিক সিরিজে করতে গেলে মনে রাখতে হবে কিউ এর ভ্যালুটা লেস দ্যান 1। এখন যদি জেডটা তোমার 0 আর 2 এর মধ্যে থাকে তাহলে z/2টা কি একের থেকে ছোট, এখান থেকে তাহলে আমি ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা রয়েছে সেখান থেকে z কমন নেব, z নয় রাদার 2 কমন নেব, সরি 2 কমন নেব। যদি 2 কমন নিই মানে -12 ইন্টু 1/z 1 মাইনাস z/2, এবার এটাই 1/1 মাইনাস কিউ, সেটাকে ওই রকম সাম ওভার কিউ টু দি পাওয়ার n জিওমেট্রিক সিরিজে ফেলে দাও, এটাই হচ্ছে তোমার এক্সপানশন। হ্যাঁ, এটাই এক্সপানশন। অন দি আদার হ্যান্ড যদি তোমাকে 2 এর বাইরে ইনফিনিটি থেকে 2 এর মধ্যে করতে বলতো, জেড এর ভ্যালুটা কি সবসময় 2 এর বাইরে, তাহলে এখান থেকে কিন্তু তোমাকে জেডটা কমন নিতে হতো। হ্যাঁ, জেডটা কমন নিলে 2/z, এই যে 2/z দেখতে পাচ্ছ, সেই 2/zটা লেস দ্যান 1, সেক্ষেত্রেও তাহলে জিওমেট্রিক সিরিজ অ্যাপ্লাই করা যায়, করে ফাংশনটাকে এরকম ভাবে এক্সপ্যান্ড করে ফেলা যায়। এটাই আর কি, এইরকম ভাবেই টেলর সিরিজ এক্সপানশন, লোরেন্টজ সিরিজ এক্সপানশন করতে হয়। লোরেন্টজ সিরিজ এক্সপানশনটা তোমাদের জন্য ভেরি ডিফিকাল্ট একটা টপিক, পার্টিকুলারলি ডেফিনিশন ফলো করে যদি কোনো একটা ফাংশনকে লোরেন্টজ সিরিজে এক্সপান্ড করো সেটা খুব কঠিন একটা টপিক। টেলর সিরিজ এক্সপানশনটা রিলেটিভলি ইজিয়ার বিকজ দি ফাংশন রিমেইনস অ্যানালিটিক। লোরেন্টজ সিরিজে ডিরেক্ট